দূরবর্তী এক গ্রামে এক গরিব কাঠুরিয়া বাস করত। সে খুব ভোরে ঘুম থেকে উঠত এবং সারাদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত। সন্ধ্যায় সেগুলো বাজারে নিয়ে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে নিজের ও স্ত্রী সন্তানদের পেট চালাত। একদিন সে জঙ্গলে কাঠ কাটছিল। যেই সে কাঠ কাটার জন্য কুঠার তুলল, হঠাৎ তার সামনে এক জিন হাজির হল। জিনটি কাঠুরিয়াকে বলল, তোমার উপস্থিতিতে আমাদের কষ্ট হয়। তুমি সারাদিন এই কাঠ কাটো। তুমি এসব গাছ কাটা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। গরিব কাঠুরিয়া এটা শুনে জিনকে বলল, তাহলে আমি আমার স্ত্রী সন্তানদের পেট ভরাবো কিভাবে? জিন এটা শুনে কিছু ভাবতে লাগল। তার ওই গরিব কাঠুরিয়ার ওপর মায়া হলো। তারপর জিন কাঠুরিয়াকে বলল, আমি তোমাকে কাঠের ক্ষতিপূরণ দেব। কাঠুরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে কোথা থেকে ক্ষতিপূরণ দেবে? তোমার কাছে তো কিছুই দেখা যাচ্ছে না। জিন বলল, পেছনে ফিরে তাকাও। কাঠুরিয়া যখন পেছনে ফিরে তাকালো, তখন সে একটা ছাগল দেখতে পেল, যার অর্ধেকটা কালো আর অর্ধেকটা সাদা। জিন বলল, যদি তুমি একে সাদা অংশ থেকে দহন করো তবে তুমি দুধ পাবে, আর যদি কালো অংশ থেকে দহন করো তবে তুমি ঘি পাবে, এবং এর কল্যাণ কখনো শেষ হবে না। এবার তুমি এখান থেকে চলে যাও, এই ছাগলটিকেও তোমার সাথে নিয়ে যাও এবং আর কখনো নিজের চেহারা দেখিও না। গরিব কাঠুরিয়া ছাগলটিকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সে পুরো ঘটনা তার স্ত্রীকে শোনালো এবং স্ত্রীকে বলল, তুমি এর দুধ দহন করো। কাঠুরিয়ার স্ত্রী একটি পাত্র নিল। যখন সে সাদা দিক থেকে দহন করল, তখন তা থেকে দুধ বের হলো, আর যখন কালো দিক থেকে দহন করল, তখন তার ভেতর থেকে ঘি বের হলো। কাঠুরিয়া যখন এটা দেখল, তখন তার খুশির সীমা রইল না, কারণ তার দুটো বড় মটকা ভরে গিয়েছিল, একটা দুধ দিয়ে এবং অন্যটা ঘি দিয়ে। সে সেগুলো বিক্রি করার জন্য বাজারে পৌঁছালো। সেগুলো বিক্রি করে সে খাবার কিনল এবং আরও নতুন 4টে মটকা নিয়ে এলো। কিছুদিন পর সে একটি গাধার সাথে নিজের বাড়িতে ফিরল, যার উপর অনেক মালপত্র বোঝাই ছিল। তখন তার কাছে 2টো গাধা হয়ে গেল, তারপর 3টে, এবং এভাবেই তার জীবন সচ্ছলতায় ভরে উঠল। কাঠুরিয়ার এক প্রতিবেশী ছিল, যে কাঠুরিয়ার বদলে যাওয়া অবস্থা দেখছিল। সে ভাবত, কাঠুরিয়ার কাছে এত মাল কোথা থেকে এলো? একদিন সে তার স্ত্রীকে বলল, তুমি কাঠুরিয়ার বাড়িতে যাও এবং খোঁজ নাও যে এর কাছে এত মাল কোথা থেকে আসে। কাঠুরিয়া বাজারে গেলে ওই নারী কাঠুরিয়ার বাড়িতে পৌঁছালো এবং কাঠুরিয়ার স্ত্রীর সাথে গল্প করতে লাগল। কাঠুরিয়ার স্ত্রী তাকে খুব সম্মান করল এবং তার সামনে দুধ, ঘি আর রুটি পরিবেশন করল। কাঠুরিয়ার স্ত্রী বলল, এসো আমার সাথে নাস্তা করো। ওই নারী যখন রুটিটি খেলো, তখন তার খুব ভালো লাগলো। সে কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করল, তোমাদের কাছে কি এই দুধ আর ঘি অনেক আছে? কাঠুরিয়ার স্ত্রী কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ, আমাদের কাছে অনেক আছে। আমরা এটা খাইও এবং বিক্রিও করি, আর আমাদের কাছে এটা কখনো শেষও হয় না। ওই নারী মনে মনে ভাবতে লাগলো যে এটা তো কোনো বড় পালের কাজ মনে হচ্ছে, অথচ আমাদের প্রতিবেশী কাঠুরিয়ার বাড়িতে তো এত জায়গাও নেই। এটা নিশ্চয়ই কোনো রহস্য এবং এর খোঁজ বের করতে হবে। তারপর সে কাঠুরিয়ার স্ত্রীকে বলল, আমার ছেলে অসুস্থ, তুমি কি আমাকে একটু দুধ আর ঘি দিতে পারবে? কাঠুরিয়ার স্ত্রী বলল, জি অবশ্যই, একটু দাঁড়ান, আমি আপনার জন্য একটা মটকা ভরে দিচ্ছি। কাঠুরিয়ার স্ত্রী যখন উঠল এবং ছাগলের নিচে গিয়ে দুধ দহন করতে লাগল, তখন ওই নারী ঘর থেকে উকি দিয়ে কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে লাগল। সে বাড়ির উঠোলে একটা অদ্ভুত রঙের ছাগল দেখল, যাকে কাঠুরিয়ার স্ত্রী দহন করছিল। সে খুশি হয়ে ফিরে এলো। তারপর সে মটকাটি নিল এবং নিজের বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে সে পুরো ঘটনা তার স্বামীকে শোনাল। তার স্বামী রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগল। যখন চারদিকে অন্ধকার নেমে এলো, তখন ওই লোকটি কাঠুরিয়ার বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করল। সে কাঠুরিয়ার ছাগলটি চুরি করল এবং তার জায়গায় একটি সাধারণ ছাগল এনে দাঁড় করিয়ে দিল। ওই ছাগলের গায়ের রঙও ঠিক ওই ছাগলটির মতোই দেখতে ছিল। যখন ওই লোকটির বিশ্বাস হলো যে কেউ এই ছাগলটিকে চিনতে পারবে না, তখন সে নিজের বাড়িতে ফিরে এলো এবং বাড়িতে নিয়ে গিয়ে ছাগলটিকে লুকিয়ে রাখল। সকালে ঘুম থেকে উঠে কাঠুরিয়ার স্ত্রী যখন ছাগলের দুধ দহন করল, তখন সে শুধু সামান্য দুধ পেল। তারপর সে তার স্বামীকে জানালো। কাঠুরিয়া যখন এটা শুনল, তখন সে দৌড়ে এলো এবং ছাগলটিকে ভালো করে দেখে চিৎকার করে বলল, এটা আমাদের ছাগল নয়, আমাদের ছাগলকে কেউ চুরি করেছে। তারপর কাঠুরিয়া তার স্ত্রীকে জিজ্ঞেস করল, গতকাল কি কেউ তোমার কাছে এসেছিল? কাঠুরিয়ার স্ত্রী পুরো ঘটনা তার স্বামীকে শোনালো। কাঠুরিয়া বলতে লাগল, ওই লোকটা ছাড়া আর কেউ হতে পারে না, সে খুব বদমাশ লোক। কাঠুরিয়া কাজীর কাছে পৌঁছল এবং পুরো ঘটনা কাজীকে শোনালো। ওই প্রতিবেশীও সেখানে হাজির হলো। প্রতিবেশী বলতে লাগল, এই লোকটি পাগল, কখনো কি কেউ শুনেছে যে কোনো ছাগল দুধ এবং ঘি দেয়? কাজী কাঠুরিয়াকে বললেন,
আমি তোমাকে আর কখনো আমার সামনে দেখতে চাই না, তুমি কি বুঝতে পেরেছ? আর হ্যাঁ, তুমি তোমার প্রতিবেশীকে আর কখনো বিরক্ত করবে না। যদি তুমি এমনটা করো তবে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। কাঠুরিয়া হতাশ হয়ে বাড়িতে ফিরে এলো এবং নিজের বাড়ি থেকে ওই জমানো টাকা খরচ করতে লাগলো। যখন তার কাছে সব মাল শেষ হয়ে গেল তখন সে মটকা এবং গাধাগুলোও বিক্রি করে দিল। এখন তার কাছে কিছুই রইল না। এখন তার সন্তানরাও ক্ষুধায় কাতর হতে লাগল। তারপর কাঠুরিয়া তার কুঠার তুলল এবং জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগল। কাঠুরিয়া খুব হতাশ ছিল। ঠিক তখনই ওই জিন আবার হাজির হলো এবং রাগে বলল, আমরা তো এটা ঠিক করিনি যে তুমি আবার এখানে আসবে। কাঠুরিয়া হতাশ হয়ে বলল, আমার প্রতিবেশী আমাকে ধোঁকা দিয়েছে এবং আমার ছাগলটি চুরি করেছে। এজন্যেই আমি এখানে এসেছি, কারণ আমার বাচ্চারা ক্ষুধার্ত। শুধু এজন্যেই আমাকে আবার কাজে ফিরতে হয়েছে। জিন যখন এটা শুনল তখন সে বলল, এই নাও একটা মাপার পাত্র, প্যামানা। যখন তুমি এর ভেতর ছোট ছোট পাথর কাঙ্কারে ঢালবে তখন সেগুলো রূপায় পরিণত হবে এবং এর ভেতর থেকে কখনো কল্যাণ শেষ হবে না। তবে হ্যাঁ, একে সাবধানে রেখো, একে নষ্ট করো না। কাঠুরিয়া ওই পাত্রটি নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সে একটা পাথরের টুকরো ওই পাত্রে ফেলল। যখন ওটা উল্টো করল তখন একটা রূপার টুকরো মাটিতে পড়ল। কাঠুরিয়া যখন এটা দেখল তখন তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। তারপর খুশিতে চিৎকার করে বলল, আমরা বড়লোক হয়ে যাব। তারপর নিজের স্ত্রীকে বলল, শোনো, তুমি প্রতিবেশীর কাছে যাও, একটা সিন্দুক নিয়ে এসো, আমরা সেটাকে রূপা দিয়ে ভরিয়ে দেব। আমি বাজারে গিয়ে খাবার আর নতুন সিন্দুক নিয়ে আসছি। কথা বলে কাঠুরিয়া বাজারে চলে গেল এবং কাঠুরিয়ার স্ত্রী প্রতিবেশীর কাছে পৌঁছল যাতে নতুন সিন্দুক নিয়ে আসতে পারে। প্রতিবেশী সিন্দুক তো দিয়ে দিল, কিন্তু সে অনেকক্ষণ ধরে ভাবতে লাগল যে এরা এর ভেতর কি রাখবে, এদের কাছে তো এমন কিছুই নেই। কাঠুরিয়া রূপা বিক্রি করে এলো। সে তার বাড়িটি আবার নতুন করে বানালো এবং সচ্ছল জীবন কাটাতে লাগল। তার স্ত্রী সুন্দর পোশাক পরতে লাগল এবং তার বাচ্চারা ভালো খাবার খেতে লাগল। তার প্রতিবেশী যখন তাদের দেখত তখন মনে মনে ভাবত, কাল যে আমাদের কাছ থেকে খাবার চেয়ে খেত এবং আমাদের উচ্ছিষ্ট খেত, আজ সে সচ্ছল কিভাবে? আমাকে এটা জানতে হবে। আর ওই ছাগলটা যা দুধ এবং ঘি দিত সেটা তো আমি চুরি করেছিলাম, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমার সব কিছু চাই যা এই কাঠুরিয়ার কাছে আছে। ওই লোকটি বাড়ি গেল এবং তার স্ত্রীকে বলল, কাঠুরিয়ার স্ত্রীর কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে তারা সিন্দুকে কি রাখে। কিন্তু কাঠুরিয়া তার স্ত্রীকে কড়াভাবে নিষেধ করে দিয়েছিল যে সে যেন তার প্রতিবেশীকে বাড়িতে ঢুকতে না দেয় এবং তাকে ওই পাত্রের ব্যাপারে না জানায়, কারণ যদি এবার পাত্রটি হারিয়ে যায় তবে তারা না খেয়ে মারা যাবে এবং আর কখনো জঙ্গলেও যেতে পারবে না। কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার কাছে কথা দিয়েছিল এবং নিজের প্রতিবেশীকে নিজের থেকে দূরে রেখেছিল। তার প্রতিবেশী অনেক চেষ্টা করল, কিন্তু সে সেই রহস্য জানতে পারল না, জানিয়ে পুরো গ্রামে আলোচনা হচ্ছিল। একদিন প্রতিবেশী তার বাড়ি পরিষ্কার করার সিদ্ধান্ত নিল এবং সে পুরনো জিনিসপত্র বের করতে লাগল। যখন সে ওই পুরনো সিন্দুকটি খুলল যা কাঠুরিয়ার স্ত্রী কিছুদিন আগে নিয়েছিল, সে সিন্দুক খুলে দেখল যে এক কোণে কোনো একটা জিনিস আটকে আছে। যখন সে বের করে দেখল তখন সে চিৎকার করে বলল, ওগো, একটু তাড়াতাড়ি এসো, আমরা দুধ এবং ঘি নিয়েছি কিন্তু রূপা ছেড়ে দিয়েছি। তার স্বামী অবাক হয়ে গেল এবং বলল, আমাদের জানতে হবে যে এই রূপা কোথা থেকে আসছে যা তারা ব্যবহার করছে, যা দিয়ে তারা তাদের সিন্দুক ভরছে। আমাদের জলদি কোনো ফন্দি আটতে হবে। পরদিন সে কাঠুরিয়ার ছোট ছেলের কাছে গেল যে বাচ্চাদের সাথে খেলছিল। সে কাঠুরিয়ার ছেলেকে বলল, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও তবে আমি তোমার পকেট মিষ্টি দিয়ে ভরিয়ে দেব। কাঠুরিয়ার ছেলে খুশি হয়ে বলল, কাকু, আমি আপনাকে সব কিছু বলে দেব। তারপর ওই লোকটি মাথা চুলকালো এবং ভাবতে ভাবতে বলল, যখন তোমার বাবা জঙ্গলে দিয়েছিলেন তখন কি কোনো অদ্ভুত জিনিস বাড়িতে এনেছিলেন? ছেলেটি জবাব দিল, আমি কিছু জানি না, তবে হ্যাঁ, আমি একটা পিতলের পাত্র দেখেছি যার ওপর অদ্ভুত সব নকশা আঁকা আছে এবং আমার বাবা সেটাকে রেশমি কাপড়ে মুড়িয়ে তার বিছানার নিচে লুকিয়ে রাখেন। এটা শুনে ওই লোকটি খুশি হয়ে গেল এবং সে ছেলেটিকে খুশি করার জন্য তাকে মিষ্টি দিল। তারপর ওই লোকটি নিজের বাড়িতে এসে বসল এবং ভাবতে লাগল যে কিভাবে সে ওই পাত্রটি চুরি করবে এবং রূপা হাসিল করবে। তারপর ওই লোকটি কাজীর কাছে পৌঁছল এবং কাজীকে বলতে লাগল যে তার প্রতিবেশী গুপ্তধন পেয়েছে এবং সেটা রাজকোষের বাইতুল মালের প্রাপ্য। তারপর কাজী বললেন যে এই বিষয়টি শাসকের বা ওয়ালির হাতে আসে। অতঃপর সে শাসকের কাছে গেল এবং তাকে নিজের প্রতিবেশীর সম্পদের কথা শোনাল। শাসক যখন এটা শুনলেন তখন তিনি খুশি হয়ে গেলেন এবং নিজের হাত ঘষতে লাগলেন। তারপর বললেন, তুমি ভালো করেছো যে আমাকে জানিয়েছ। আমি রূপাগুলোকে প্রাসাদে স্থানান্তর করে রাজকোষ ভরিয়ে দেব। এখন তুমি বলো যে পুরস্কার হিসেবে তোমার কি চাই?
ওই লোকটি জবাব দিল, আমার শুধু ওই পাত্রটি ফেরত চাই, যা আমার প্রতিবেশী আমার কাছ থেকে নিয়েছিল, কারণ ওই পাত্রটি আমার কাজে লাগবে এবং আমার কাছে মালের কোনো অভাব নেই। শাসক বললেন, ঠিক আছে, আমরা তোমার পাত্রটি খুঁজব এবং তোমার বাড়িতে পৌঁছে দেব, কিন্তু তার আগে তুমি আমাকে তোমার প্রতিবেশীর বাড়ি দেখাও। পরদিন শাসক তার সৈন্যদের নিয়ে কাঠুরিয়ার বাড়িতে পৌঁছলেন এবং কাঠুরিয়াকে ধরে একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেললেন, তাকে মারধর করলেন এবং তাকে হুমকি দিলেন যে যদি সে রূপার ব্যাপারে না বলে তবে তাকে মেরে ফেলা হবে। কাঠুরিয়া সব সিন্দুকের ঠিকানা বলে দিল। যখন সিন্দুকগুলো খোলা হলো তখন এত রূপার উজ্জ্বল্য দেখে শাসক অবাক হয়ে গেলেন। শাসকের লোভ আরও বেড়ে গেল। শাসক কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, আমাকে সত্যি করে বলো যে এই রূপা তুমি কোথা থেকে পেয়েছ, আমি তোমাকে ছেড়ে দেব। কাঠুরিয়া বলল, আমি এই সব রূপা একটা গুহা থেকে পেয়েছিলাম যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম, কিন্তু এখন সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। শাসক বললেন, তুমি মিথ্যে বলছো, আমি জানি যে তুমি প্রতি সপ্তাহে রূপার সিন্দুক ভরে বাজারে যাও। এর মানে হলো তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তুমি বলতে চাও না, তাই তো? তারপর তিনি নিজের লোকদের নির্দেশ দিলেন, একে মারো এবং ততক্ষণ পর্যন্ত মারতে থাকো যতক্ষণ না সে সব কিছু বলে দেয়। ততক্ষণে কাঠুরিয়ার স্ত্রী দৌড়াতে দৌড়াতে এলো এবং শাসকের পায়ে পড়ে চিৎকার করে বলতে লাগলো, এমন করবেন না, আমি আপনাকে সব সত্যি বলছি। তারপর সে পাত্রের সব সত্যি শাসককে বলে দিল, যা পাথরকে রূপায় পরিণত করত। শাসক পুরো ঘটনা শুনলেন এবং বললেন, এবার বুঝতে পারলাম যে এই লোকটি গরিব কাঠুরিয়ার বিরুদ্ধে অভিযোগ কেন করেছিল। এ কেমন নীচ মানুষ। শাসক যখন যেতে লাগলেন তখন ওই লোকটি বলল, আমার প্রভু, আপনি আপনার ওয়াদা ভুলে গেছেন। শাসক কড়াভাবে জবাব দিলেন, আমার সামনে থেকে দূর হও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যে মিথ্যে এবং ধোঁকাবাজির জন্য আমি তোমাকে শাস্তি দিইনি, আর তুমি তোমার প্রতিবেশীর সাথে যা করেছো তা আমার একদম ভালো লাগেনি। আমার সামনে থেকে সরে যাও হে লোভী মানুষ। ওই লোকটি লজ্জিত হয়ে বাড়িতে ফিরে এলো। সে নিজের লোভের জন্য অনুতপ্ত ছিল। তার স্ত্রী যখন দেখল তখন তিরস্কার করে বলল, তোমার ভাগ্যটাই খারাপ। যে রূপা নেবে সে কোনো না কোনোভাবে পাত্র পর্যন্ত পৌঁছেই যাবে। তোমার প্রতিবেশী অনেক রহস্য লুকিয়ে রেখেছে, সে বেশি দেরি করবে না। পরের বার এই কাজ আমাকে করতে দাও, পরের বার আমি এই রহস্য জানতে বেশি দেরি করব না। ওদিকে কাঠুরিয়া তার গাধা এবং সিন্দুক বিক্রি করে দিল। তারপর তার কাছে খাবার মতো কিছুই ছিল না। সে কিছুদিন পর আবার জঙ্গলে গেল এবং কাঠ কাটতে লাগল। সে একটা বড় গাছ কাটার জন্য যখন কুঠার তুলল তখন ওই জিন আবার তার সামনে এলো। এবার তার চোখ রাগে লাল ছিল। সে রাগে চিৎকার করে বলল, তোমার কি ওই পাত্রটি যথেষ্ট ছিল না যে তুমি আবার আমাদের বিরক্ত করতে চলে এসেছো? কাঠুরিয়া কাঁদতে লাগল এবং সব কথা জিনকে বলে দিল। জিন যখন কাঠুরিয়ার কথা শুনল তখন তার আবার কাঠুরিয়ার ওপর মায়া হলো। সে কাঠুরিয়ার কাঁধে হাত রেখে বলল, তোমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসে। এবার আমি তোমাকে এমন একটা জিনিস দেব যা কারো নজরে আসবে না এবং তোমার মটকা বা সিন্দুকের প্রয়োজন হবে না। সে কাঠুরিয়াকে একটা কাঠের তক্তা দিল এবং বলল, এটা তোমার বাগানে রেখে দিও, আর সকালে যখন এর উপর শিশির বিন্দু পড়বে তখন তুমি যখন একে দেখবে সেগুলো হীরায় পরিণত হয়ে যাবে। একটু মন দিয়ে শোনো, এটাই শেষবার যে আমি তোমাকে এমন কিছু দিচ্ছি যা দিয়ে তুমি রোজগার করতে পারবে। এরপর তোমাকে নিজেই নিজের ব্যবস্থা করতে হবে, আমাদের থেকে দূরে থেকে। তুমি কি বুঝতে পেরেছ? কাঠুরিয়া মাথা নিচু করে বলল, পরের বার আমি আমার বাড়ি বিক্রি করে এই গ্রাম থেকে চলে যাব, কারণ এমন বদমাশ এবং লোভী প্রতিবেশীর সাথে থাকার কোনো মানে নেই। তারপর সে নিজের বাড়িতে ফিরে এলো এবং সব কথা তার স্ত্রীকে শোনাল। পরদিন সকালে তারা দেখল যে 3টে হীরার টুকরো পড়ে আছে, যার সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। কাঠুরিয়া এর মধ্যে থেকে একটা নিল এবং একজন বড় স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। অনেক মাল নিয়ে বাড়িতে ফিরে এলো। যদিও কাঠুরিয়া এমন ভাব দেখাতো যে তার কাছে কিছুই নেই, কিন্তু তার প্রতিবেশী খুব তাড়াতাড়ি নিজের চালাকি দিয়ে এটা বের করে ফেলল যে কাঠুরিয়ার কাছে কিছু তো আছে যা সে লুকাচ্ছে। সে তার স্বামীর ওপর চাপ দিতে লাগল যে সে যেন খুব তাড়াতাড়ি এর রহস্য বের করে। এদিকে বাদশাহ যখন এই বড় হীরাগুলোর কথা শুনলেন তখন তিনিও নির্দেশ দিলেন যে এর খোঁজ বের করা হোক যে এগুলো কোথা থেকে এসেছে। কিন্তু কাঠুরিয়া খুব সতর্ক ছিল। সে প্রতিবার অন্য কোনো স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করত এবং টাকাগুলো পুঁতে রাখত। প্রতিবেশীও রাতে জানার অনেক চেষ্টা করল, কিন্তু সে জানতে পারল না। একদিন কাঠুরিয়ার কাছে অনেক মেহমান এলো এবং সে রাতে অনেকক্ষণ জেগে রইল। সকালে সে দেরিতে উঠল। এর মধ্যে একটা কাক এলো। সে তক্তার উপর রাখা হীরাগুলো দেখল, তো সে একটা হীরা তুলে আকাশে উড়ে গেল। এই সময়ে তার প্রতিবেশী এই সব কিছু দেখছিল। সে ওই কাকের পিছু নিল, এমনকি সে তার বাসা পর্যন্ত পৌঁছে গেল। সে যখন কাকের বাসায় হাত ঠুকিয়ে দেখল তখন তার হাতে একটা হীরার টুকরো এলো। সে এটা দেখে অবাক হয়ে বলল,
আমার প্রতিবেশীর কাছে হীরার ভাণ্ডার আছে আর আমি জানিও না, কিন্তু এই সব কিছু তার কাছে কোথা থেকে এলো? সে ফিরে এলো এবং ছাদে উঠে দেখল তো সেখানে কেউ ছিল না। সে বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এই কাক হীরা কোথা থেকে আনলো। তারপর হঠাৎ সে দেখল যে সুলতানের মিছিল কাঠুরিয়ার বাগির সামনে হঠাৎ থেমে গেল। সে বলতে লাগল, আফসোস যে সুলতান আমাদের আগে পৌঁছে গেলেন। সুলতান যখন কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন তখন সে অস্বীকার করল যে সে কিছুই জানে না। সে তো একজন গরিব মানুষ যে কাঠ কেটে নিজের দিন কাটায়। সিপাহীরা তার বাড়ি তল্লাশি করল। তারা সেখানে কয়েকটা কয়েন ছাড়া আর কিছুই পেল না, আর কেউ এই কাঠের তক্তার দিকে মনোযোগ দিল না। সুলতান ভাবতে লাগলেন যে নিশ্চয়ই আমার গুপ্তচররা অন্য কোনো মানুষের দিকে ইঙ্গিত করছিল। যখন তিনি ফিরে যেতে লাগলেন তখন প্রতিবেশীর স্ত্রী সুলতানের কাছে এলো এবং বলতে লাগল, যদি আপনি ওই হীরাগুলো খুঁজছেন তবে সেগুলো কাঠুরিয়ার কাছে আছে এবং কাঠুরিয়া সেগুলো জঙ্গলে লুকিয়ে রাখে। সুলতান জিজ্ঞেস করলেন, তোমার কে গ্যারান্টি দিচ্ছে যে তুমি সত্যি বলছো? সে তার পকেট থেকে হীরা বের করে বলল, আমি এই হীরা জঙ্গল থেকে পেয়েছি। সুলতান কাঠুরিয়াকে ধরে ফেললেন এবং তার স্ত্রী সন্তানদেরও। তাদের জঙ্গলে নিয়ে গেলেন এবং হুমকি দিলেন যে যদি তারা হীরার ঠিকানা না বলে তবে তাদের কারাগারে নিক্ষেপ করা হবে, এমন কারাগারে যেখানে তারা কখনো আলোও দেখতে পাবে না। কাঠুরিয়ার স্ত্রী কাঁদতে লাগল এবং সে সব কিছু বলে দিল। ছাগলের ঘটনা, যা দুধ এবং ঘি দিত, ওই পাত্র যা পাথরকে রূপায় পরিণত করত, এবং ওই কাঠের তক্তা যার ওপর শিশির হীরায় পরিণত হতো। এবং এটাও বলল যে তাদের প্রতিবেশীরা তাদের ধোঁকা দিয়েছে যাতে বাড়ি খালি হয়ে যায় এবং তারা ওই জাদুকরী জিনিসগুলোর কাছে পৌঁছতে পারে। সুলতান চুপচাপ সব কিছু শুনতে থাকলেন। তারপর অবাক হয়ে বললেন, এখন ওই ছাগল আর ওই পাত্রটি কোথায়? কাঠুরিয়া জানালো, ছাগল তো প্রতিবেশী চুরি করেছে আর ওই পাত্রটি শাসকের কাছে আছে। সুলতান বললেন, আমি আমার লোকদের তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠাবো। যদি তোমার কথা সত্যি হয় তবে আমি তোমাকে মুক্ত করে দেব, আর যদি তোমার কথা মিথ্যা হয় তবে তোমার নিস্তার নেই। এদিকে প্রতিবেশী যখন দেখল যে কাঠুরিয়ার বাড়ি খালি, তখন সে বাড়িতে ঢুকে পড়ল। সে ওই সব জায়গায় খুঁজল যেখানে সে কাকটিকে দেখেছিল। তারপর অবশেষে সে বাড়িতে ওই তক্তাটি পেল যার ওপর 3টে হীরা ছিল। এরপরও তার মন ভরল না। সে অন্য ঘরগুলোতে গেল এবং সে সব কিছু তুলে নিল যা তার পছন্দ হলো। যখন সে ঘর থেকে বের হলো তখন হঠাৎ সুলতানের সিপাহীরা তাকে থামিয়ে দিল এবং বলল, দাঁড়াও হে চোর, দেখাও তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কি চুরি করেছ। কিন্তু সে ব্যাগটা নিজের কাঁধে ফেলে সেখান থেকে ছুটে পালালো এবং বলতে লাগল, আমার জন্য এই সব কিছুই যথেষ্ট। না আমার এখন এই পুরনো বাড়ির দরকার আছে, আর না আমার ওই বোকা স্বামীর। কিন্তু সে বেশি দূর পালাতে পারল না। সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল এবং সিপাহীরা তাকে ধরে ফেলল, তাকে সুলতানের কাছে নিয়ে গেল। যখন তাকে সুলতানের সামনে দাঁড় করানো হলো তখন সুলতান নির্দেশ দিলেন যে এই ব্যাগটা খোলা হোক। ব্যাগটা যখন খোলা হলো তখন তার ভেতর থেকে ওই পুরনো তক্তাটি বেরোলো। সুলতান জিজ্ঞেস করলেন, তুমি এই তক্তাটি কেন চুরি করেছ এবং এই দামি কাপড় তুমি কোথা থেকে এনেছ? আমরা তো কাঠুরিয়ার বাড়িতে কিছুই পাইনি। নিশ্চয়ই তুমি এবং তোমার স্বামী কাঠুরিয়ার বাড়ির ওপর নজর রাখতে। আমাকে সব কিছু বলো। কিন্তু ওই নারী পরিষ্কার অস্বীকার করল যে সে কিছুই জানে না। ওই নারীকে শাস্তি দেওয়া হলো, এমনকি তাকে এত মারা হলো যে তার চামড়া উঠতে লাগল। অবশেষে সে চিৎকার করে বলল, থামুন আমার প্রভু, আমার উপর দয়া করুন, আমি সব কিছু বলে দিচ্ছি। সুলতান বললেন, ঠিক আছে, সব কিছু বলো। সে কিছুক্ষণ তো চুপ থাকল। তারপর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সত্যি বলছি, আমি জানি না, কিন্তু কে জানে কিভাবে প্রতিবার যখন কাঠুরিয়া জঙ্গলে যায় তখন সে কোনো না কোনো জাদুকরী জিনিস নিয়ে আসে যা দিয়ে সে এত মাল কামায়। প্রথমবার সেটা ছিল একটা ছাগল যা দুধ এবং ঘি দিত, আর দ্বিতীয়বার সেটা একটা পাত্র যা পাথর থেকে রূপা বানাতো, আর তৃতীয়বার এই তক্তাই যা শিশির বিন্দু থেকে হিরে হয়ে যায়। সুলতান যখন এটা শুনলেন তখন তার বিশ্বাস হলো যে কাঠুরিয়ার স্ত্রী সবকিছু সত্যি সত্যি বলেছে। তারপর সুলতান নির্দেশ দিলেন যে কাঠুরিয়া, তার স্ত্রী এবং তার সন্তানদের মুক্ত করে দেওয়া হোক এবং ওই নারীকে তার কাপড়ের ব্যাগটি তাকে ফেরত দেওয়া হোক। এরপর সুলতান তার লোকদের ছাগলটি ফিরিয়ে আনার জন্য পাঠালেন। এরপর সুলতান নির্দেশ দিলেন যে তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারো, কিন্তু একটা শর্তে, যে তুমি এই কাঠুরিয়ার উপর নজর রাখবে এবং আমাকে খবর দেবে যদি সে জঙ্গল থেকে কিছু আনে। নারীটি বলল, আমি আপনার প্রতিটি হুকুম পালন করব। তারপর সে খোঁড়াতে খোঁড়াতে ফিরে যেতে লাগল এবং মনে মনে বলতে লাগল, ধিক্কার জানাই এমন লোভের ওপর। আমরা ওই ছাগলটি ছাড়াও ভালোই উপার্জন করছিলাম, আর এদিকে এত বেশি মারও খেলাম এবং সব কিছু হারিয়েও ফেললাম। এদিকে সুলতান না তো ছাগলটির ওপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর না ওই পাত্রের ওপর।
বরং তিনি শাসককে তলব করলেন, তার কাছে ওই পাত্র এবং সেই সমস্ত রূপা চাইলেন যা সে কাঠুরিয়ার কাছ থেকে নিয়েছিল। শাসক অস্বীকার করলেন, কিন্তু সুলতান তাকেও মারার নির্দেশ দিলেন, এমনকি তার চামড়া উঠতে লাগল। তারপর অবশেষে শাসক সবকিছু তাকে ফেরত দিয়ে দিলেন এবং বললেন, ধিক্কার জানাই এমন লোভের ওপর। আমি আগেও ভালো উপার্জন করছিলাম, কিন্তু আমাকে এই সব কিছু করেও কী লাভ হলো? ওদিকে সুলতান দামি হিরে এবং রূপো জমা করতে শুরু করলেন, এমনকি তিনি সবচেয়ে ধনী সুলতানে পরিণত হলেন। কয়েক মাস পর কাঠুরিয়ার জমানো মাল শেষ হয়ে গেল এবং তার বাচ্চারা আবার ক্ষুধায় কষ্ট পেতে লাগল। সে বাধ্য হয়ে জঙ্গলে গেল এবং বলতে লাগল, হে জিন, আমাকে মাপ করো। যখন সে কাঠ কাটার জন্য কুঠার তুলল, তখন ওই জিন আবার তার সামনে হাজির হলো। তার চোখ রাগে লাল ছিল। সে বলল, আমরা যা তোমাকে দিয়েছিলাম তা কি তোমার জন্য যথেষ্ট ছিল না? তুমি কতটা লোভী? কাঠুরিয়া কাঁদতে লাগল এবং পুরো ঘটনা জিনকে শোনাল। জিন মাথা নিচু করল এবং বলল, তোমার প্রতিবেশী এবং শাসক তাদের ভাগের মার খেয়ে নিয়েছে, এখন শুধু সুলতান বাকি আছে। তারপর জিন কাঠুরিয়াকে একটা লাঠি দিয়ে বলল, এই নাও, যদি তুমি একে প্রথমবার বলো যে তোমার কল্যাণ থেকে আমাকে কিছু দাও, তবে এ তোমার চারপাশে হিরে জহরাত ছড়িয়ে দেবে। কিন্তু যখন তুমি একে দ্বিতীয়বার বলবে, তখন এ তোমাকে এত মারবে যে তোমার হাড় বেরিয়ে আসবে। শুধু খেয়াল রেখো যে এটা কোনোভাবে সুলতান পর্যন্ত পৌঁছে যায়। তুমি কি বুঝতে পেরেছ? কাঠুরিয়া হাসতে হাসতে জবাব দিল, আমার বিশ্বাস যে এই লাঠিটি সুলতানকে খুব মারবে, যাতে সে ধোঁকাবাজি ছেড়ে দেয়। তারপর জিন বলল, তুমি খুব শীঘ্রই এমন খবর শুনতে পাবে যা তোমাকে খুশি করে দেবে। কাঠুরিয়া ওই লাঠিটি নিয়ে বাড়িতে ফিরে এলো এবং অপেক্ষা করতে লাগল। তারপর যেই প্রতিবেশী জানালা দিয়ে উঁকি দিল, তখন কাঠুরিয়া লাঠিটি তুলল এবং বলল, আমাকে তোমার কল্যাণ থেকে কিছু দাও। সাথে সাথে লাঠিটি হীরা জহরাত ছড়িয়ে দিল। ওই নারী যখন ওটা দেখল, তখন সে দৌড়াতে দৌড়াতে সুলতানের কাছে গেল, যাতে সব কিছু বলতে পারে, কারণ সুলতান তাকে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুলতানের সিপাহীরা কাঠুরিয়ার কাছে গেল এবং ওই লাঠিটি ছিনিয়ে নিয়ে এলো এবং সুলতানকে দিয়ে দিল। সুলতান যখন একা হলেন, তখন সুলতান লাঠিটিকে বললেন, হে লাঠি, আমাকে তোমার কল্যাণ থেকে কিছু দাও। তো লাঠি তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মারতে থাকল। সে যেখানেই যেত, লাঠি তার পিছু পিছু থাকত এবং তার পিছু ছাড়ত না। তারপর হঠাৎ ওই জিন সুলতানের সামনে হাজির হলো এবং বলল, তুমি ওই জিনিসগুলো নিয়েছ যার তুমি হকদার ছিলে না। সাথে সাথে ওই জিনিসগুলো তার মালিককে দিয়ে দাও। সুলতান চিৎকার করছিলেন, কারণ তার শরীর ক্ষত এবং ব্যথায় ভরে গিয়েছিল। আমি ফেরত দিয়ে দেব, কিন্তু আগেই লাঠিটিকে থামাও। লাঠি সাথে সাথে থেমে গেল। সুলতান সাথে সাথে তার সিপাহীদের নির্দেশ দিলেন যে অবিলম্বে 3টি জিনিস কাঠুরিয়াকে ফেরত দেওয়া হোক। তারপর জিন বলল, আমি আশা করি যে তুমি আবার মানুষের রুজিতে হাত দেবে না এবং কখনো অহংকার করবে না যে তুমি সুলতান, কারণ তোমার চেয়ে বেশি ক্ষমতাশালী আরও আছে। সুলতান ব্যথায় কোকাতে কোকাতে বললেন, আমি ওয়াদা করছি এবং আমার মালের 1/4 দান করছি। শুধু এই লাঠিটিকে আমার থেকে দূরে করে দাও। হায় আমার কোমর, হায় আমার মাথা। জিন এটা শুনে হাসতে লাগলো এবং অদৃশ্য হয়ে গেল। ওদিকে কাঠুরিয়া তার বাড়ি ছেড়ে একটা বড় শহরে চলে গেল এবং সেখানে একটা ভালো জীবন কাটাতে লাগলো, যেমন সুলতানরা কাটায়। সে তার বাড়ি এবং তার প্রতিবেশীদের পেছনে ফেলে এলো, যারা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত ছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করত, আমাদের উচিত ছিল যে আমরা তার সাথে ভালো ব্যবহার করতাম, যাতে তার সাথে উপার্জন করতে পারতাম। এর চলে যাওয়ার কারণ আমরাই, এবং এর পর আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি আমাদের কাছে খাওয়ার মতোও কিছু রইল না। এই সব কিছু আমাদের জুলুম, হিংসা, লোভ এবং ঘৃণার পরিণতি। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে কমেন্টসে অবশ্যই জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। অনেক বছর আগের কথা, বাগদাদের এক গ্রামে আকরাম খান নামে একজন ব্যবসায়ী বাস করত। আকরাম খানের প্রথম স্ত্রী মারা গিয়েছিল, রেখে গিয়েছিল 2 মাসুম মেয়েকে। পরিস্থিতির চাপে আকরাম খান দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয় এবং তার 2 মেয়েকে সৎমায়ের কাছে রেখে ব্যবসার কাজে শহরে চলে যায়। আজ 3 বছর পর আকরাম খান গ্রামে ফিরছে। ঘরে সৎমা 2 মেয়েকে সামনে ডাকল এবং কড়া গলায় বলল, শোন, তোমরা দুজনেই কান খুলে আমার কথা শুনে রাখো। আজ তোমাদের বাবা বাড়ি ফিরছেন। তিনি আসার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যাওয়া চাই, বুঝেছ? যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দেখে নিও, পরে আমার কাছে কোনো অভিযোগ করো না। জানোই তো আমার মেজাজ, রাগ উঠলে আমি কারো কথা শুনি না। জি ঠিক আছে, আমরা দুজনে মিলে সব কাজ শেষ করে ফেলব। শুধু একটা অনুরোধ, আজ আমাদের মেরো না, আর কিছু খেতে দিও।
কাল থেকে আমরা শুধু শুকনো রুটি খেয়ে আছি। আজ সন্ধ্যায় খাবার পাবি, কিন্তু মনে রাখবি এসব কথা তোর বাবাকে একদম বলবি না, নইলে একদিনও এই বাড়িতে থাকতে দেব না। ভালো করেই চিনিস তোরা আমাকে। ততক্ষণে বাইরে ঘোড়ার গাড়ির আওয়াজ এলো। সৎমা দৌড়ে বাইরে গেল। আকরাম খান 3 বছর পর বাড়ি ফিরেছে। আরে কেমন আছো তুমি? আর আমার মেয়েরা কেমন আছে? তাদের তো দেখছি না। সৎমা মুখ ভেঙছে বলল, তওবা গো তওবা, এসেই নিজের মেয়েদের কথা মনে পড়ে গেল তোমার। আমার তো একটুও পরোয়া করলে না। আমি তো দিন রাত খেটে এই বাড়ির চাকরানি হয়ে গেছি। এই বাড়িতে আমার একটা স্বামী ছিল, সেও এসেই নিজের মেয়েদের কথা জিজ্ঞেস করছে। আমার তো অবস্থা খারাপ। তোমার মেয়েদের আর কি হবে, একদম ঠিকঠাক আছে। আরে না না, এমন কথা কেন ভাবছো? বাড়িতে ওরাও তো আছে, তাই ওদের কথা জিজ্ঞেস করা তো স্বাভাবিক। হ্যাঁ, সব জানি। থাক, বাদ দাও। তোমার মেয়েরা তো সারাদিন খেলতে বেরিয়ে যায়, আর তাদের মুখের ভাষা, তওবা তওবা। তোমার বড় মেয়ে তো আমাকে কথাই বলতে দেয় না। এত লম্বা জিভ তার, আর এত বেয়াদব, কি আর বলবো। কি বললে তুমি? আমার মেয়েরা বেয়াদব হয়ে গেছে? কোথা থেকে শিখলো এসব? কে এত মাথায় তুলল? বাড়িতে কি চলছে? আজই আমি ওদের জিজ্ঞেস করব। যা জবাব দেওয়ার দিয়েই যাবে। আমি এমন চালচালন সহ্য করব না। হ্যাঁ গো, তুমি নিজেই জিজ্ঞেস করে নিও। আমি কিছু জিজ্ঞেস করলেই মিথ্যা বলে। না জানি মিথ্যে বলার অভ্যাস কোথা থেকে পেল। আর কি লোকাবো তোমার কাছে? এখন তো বাড়ি থেকে চুরিও করতে শুরু করেছে। কি চুরি? এ আমি কি শুনছি? তুমি আমার মেয়েদের ঠিকমতো দেখাশোনা করনি? আমি তো ওদের তোমার কাছে রেখে দিয়েছিলাম। আরে তুমি কি বলছো গো? ওরা তো আমাকে মাই মনে করে না। কিছু জিজ্ঞেস করলে, যেমন কোথায় যাচ্ছিস তোরা, জবাব পর্যন্ত দেয় না। আর তুমি দেখবে, যখন ওদের এসব অপকর্মের কথা জিজ্ঞেস করবে, তখন আমাকেই মিথ্যেবাদী বলবে। বাড়ির সব ব্যাপারে আমার মুখই কালো হবে। আর যখন আমি ওদের মেরে বা বকা দিয়ে এসব খারাপ কাজ ছাড়তে বলি, তখন গ্রামের লোক বলে সৎমা ওদের ওপর অত্যাচার করছে। এখন তুমিই বলো আমি কি করব? আকরাম খান রাগে হাত নাড়ল। ব্যাস ব্যাস, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এখন যা করার আমি নিজেই করব। আসতে দাও ওদের। ওদিকে দুই বোন জঙ্গলে গরু চড়াচ্ছিল। বড় বোন ছোট বোনকে বলল, সাফিয়া, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আব্বাজানও এতক্ষণে পৌঁছে গেছেন নিশ্চয়ই। আমি ঘাসও কেটে নিয়েছি। আম্মাকে বলেছিলাম যে আজ গরু চড়াতে আমাদের জঙ্গলে পাঠিও না, কিন্তু সে কি আমাদের কথা শোনে? ছোট বোন সাফিয়া চিন্তিত গলায় জিজ্ঞেস করল, বুবু, আব্বাজানও কি আমাদের সাথে সৎমায়ের মতো ব্যবহার করবেন? আরে না না পাগলি, এমন কেন ভাবছিস? আমাদের মা তো সৎমা, কিন্তু আব্বাজান তো আমাদের নিজেদের বাবা, এমন ভাবিস না। হ্যাঁ বুবু, সেটা ঠিক, কিন্তু শুনেছি মা মারা গেলে বাবা যদি দ্বিতীয় বিয়ে করে সৎমা ঘরে আনে, তবে বাবাও সৎ হয়ে যায়। না না, আমাদের সাথে এমন হবে না। বিশ্বাস কর, আজ আমাদের আব্বাজান আমাদের দেখে খুব খুশি হবেন, তুই দেখিস। কিন্তু সত্যি বলতে ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে বেশি বুঝদার আর বুদ্ধিমতী ছিল। দুজনেই গরু নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়িতে আকরাম খান অস্থির হয়ে পায়চারি করছিল। আসতে দাও ওদের, আমি নিজে গিয়ে কান ধরে নিয়ে আসব। কোথায় মুখ পুড়িয়ে ঘুরছে? এতক্ষণ হয়ে গেল এখনো বাড়ি ফিরল না। সীমা ছাড়িয়ে গেছে একদম। আসতে দাও, আজ আমি এক এক করে সব হিসাব নেব। ততক্ষণে দুই বোন গরু নিয়ে বাড়ি পৌঁছালো। আকরাম খান তাদের দেখেই রাগে জিজ্ঞেস করল, কোথায় ছিলি তোরা? 3 বছর পর আজ আমি বাড়িতে পা রাখলাম, আর এসে দেখি তোরা বাড়িতেই নেই। এই কি শিষ্টাচার শিখেছিস? বাবা ফিরেছে আর তোদের কোনো খবর নেই? আজ তো সীমা ছাড়িয়ে গেলি, এখন এসেই তোদের সব অপকর্মের হিসাব নিতে হবে। আব্বাজান, আমরা তো আম্মার কথাতেই গরু চড়াতে জঙ্গলে গিয়েছিলাম, নইলে আমরা কখনো বাড়ির বাইরে যাই না। তাহলে তোমাদের আম্মা কেন আমাকে এই কথা বলল না? সৎমার সঙ্গে সঙ্গে বলে উঠল, তওবা তওবা, কত বড় মিথ্যেবাদী এই মেয়েরা। তওবা তওবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বাড়ির কাছেই কত ঘাস, আর এরা অকারণে গরু নিয়ে জঙ্গলে চলে গেল। আজকাল তো আমি নিজেই রোজ গরু চড়াতে যাই, কিন্তু আজ তোমাকে দেখানোর জন্য এরা গরু নিয়ে জঙ্গলে চলে গেল। আব্বাজান, আম্মা মিথ্যে বলছেন। আম্মা, আপনি এমন কেন বলছেন? আব্বাজানকে সত্যিটা বলে দিন না। আমরা তো আজ পর্যন্ত কখনো আম্মার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পাও রাখিনি, তাহলে আপনি এমন কেন বলছেন আম্মা? আকরাম খান কড়াভাবে হাত তুলল। ব্যাস ব্যাস, চুপ কর তোরা সবাই। এখন যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিজেই নেব। তোরা দুজন এখন নিজেদের ঘরে যা, আর সকালে তৈরি থাকিস। আমি আমার মেয়েদের ঘোরাতে নিয়ে যাব, আর কাল আমরা তোদের ফুপির বাড়ি যাব। ঠিক আছে, সত্যি আব্বাজান? আব্বাজান, আপনি কত ভালো। এই কথা শুনে আয়েশা আর সাফিয়া দুই বোনই খুব খুশি হল এবং সকালের অপেক্ষা করতে লাগল। এদিকে সৎমা চিন্তায় পড়ে নিজেই নিজের সাথে ফিসফিস করতে লাগল। আরে,
মনে হচ্ছে আমার স্বামীর আমার ওপর সন্দেহ হয়েছে। আর এই মশাগুলো কিছু ভাবতেই দিচ্ছে না। আরে কিছু তো ভাবো, সকালে ওঠার আগে কিছু তো একটা ভাবতে হবে। তার ভয় ছিল যে তার স্বামী হয়তো আর তার কথা বিশ্বাস করছে না, তাই তো মেয়েদের ঘোরাতে নিয়ে যাচ্ছে। এই চিন্তায় সে সারা রাত ঘুমাতে পারল না। সকাল হতেই দুই বোন তৈরি হয়ে তাদের বাবার কাছে চলে গেল। আর ওদিকে সারা রাত না ঘুমানোর কারণে সকালে সৎমায়ের চোখ লেগে গেল, যার ফলে সে জানতেই পারল না তার স্বামী কখন মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আব্বাজান, আমরা দুজনেই ফুপির বাড়ি যাওয়ার জন্য তৈরি। আমরা আম্মাকে বলে বের হই। না না, তোমাদের আম্মা ঘুমাচ্ছে, তাকে এখন জাগানো ঠিক হবে না। চলো, আমি তোমাদের জন্য শহর থেকে কিছু কাপড় এনেছিলাম, ওগুলোও সাথে নিয়ে চলো। তোমরা ফুপির বাড়ি কিছুদিন থাকবে, কাজে লাগবে। ঠিক আছে। হ্যাঁ আব্বাজান, এটাই ভালো হবে। চলুন। আপনিও তো আমাদের সাথে ফুপির বাড়ি থাকবেন, তাই না? আমিও তোমাদের সাথে ফুপির বাড়ি কিছুদিন থাকবো। চলো, এখন অনেক কথা হলো, দেরি হয়ে গেলে আমরা পৌঁছাতে পারবো না। এই বলে আকরাম খান মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কে জানে আকরাম খানের মনে কি চলছে। হাঁটতে হাঁটতে তারা বাড়ি থেকে অনেক দূরে চলে এলো, জঙ্গলের পথে। আয়েশা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোথায় যাচ্ছি? এদিকে তো ফুপির বাড়িও নেই। আমরা তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। আমার খুব ভয় লাগছে। আসলে আমরা যাচ্ছি কোথায়? আরে পাগলি, যখন তোমার বাবা তোমার সাথে আছে তখন ভয়ের কি আছে? তোমরা দুজন দাঁড়াও আর একটা কাজ করো। এই আশেপাশে দেখো, এখানে কত বড়ই এর ঝোপ, আর দেখো কত বড়ই ঘুরেছে এই ঝোপগুলোতে। দেখো মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি এখানে বসছি। তোমরা দুজন আমার জন্য বড়ই কুড়ি আনো। যতক্ষণ না আমি নিজে ডাকি, তোমরা বড়ই কুড়াতে থাকবে, ঠিক আছে? সাফিয়া আশঙ্কা নিয়ে বলল, কিন্তু আব্বাজান, সন্ধ্যা হয়ে আসছে। যদি আমরা এখানে আর কিছুক্ষণ থাকি তবে রাত হয়ে যাবে, আর আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলব। বাবার কথা মেনে দুই মেয়ে বড়ই কুড়াতে কুড়াতে এগিয়ে গেল। সাফিয়ার একটু সন্দেহ তো হচ্ছিল, কিন্তু তবুও বাবার কথায় সে চুপ থাকল, কিছু বলল না। এদিকে মেয়েরা চলে যেতেই তাদের বাবা হাতে ধরা লাঠিটা মাটিতে পুঁতে দিল এবং নিজের টুপি খুলে তার উপর রেখে দিল। তারপর সে এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ তার নজর এক বানরের উপর পড়ল। আরে আরে, এই তো দারুণ উপায়। এখনই বানরই আমার কাজ করবে, কিন্তু তাকে একটু লোভ দেখাতে হবে। কিসের লোভ দিই তাকে? হ্যাঁ, বানরের প্রিয় খাবার কলা, এটাই কাজে আসবে। আকরাম খান তার টুপিটা বানরটিকে পরালো এবং তাকে কলা দিতে দিতে নিজে বাড়ির দিকে রওনা দিল। বানর একটা করে কলা খাচ্ছিল আর ডাকছিল, কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। দেখ সাফিয়া, আব্বাজানের গলা শোনা যাচ্ছে। তিনি আমাদের আরও বড়ই কুড়াতে বলছেন। চলো, যতক্ষণ আব্বাজান বলছেন আমরা ততক্ষণ কুড়াতে থাকি। দুই বোন অনেকক্ষণ ভরে বুড়োই কুড়াতে থাকলো, আর ওদিকে বানরও ডাকতে থাকলো। যখন বানর শেষ কলাটা খেয়ে ফেলল, তখন একটা কলা নিচে পড়ে গেল। বানর একদম চুপ হয়ে গেল। এবার মেয়েরা খেয়াল করল যে আব্বাজানের গলা আর শোনা যাচ্ছে না। শোন সাফিয়া, আব্বাজানের গলা আর শোনা যাচ্ছে না। মনে হয় তিনি আমাদের ফিরে যেতে বলছেন। চলো, এবার আব্বাজানের কাছে যাই। অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। এখন তো রাত হয়ে আসছে। চলো চলো, ফিরে যাই। দুই বোন দৌড়ে সেই জায়গায় পৌঁছালো যেখানে গাছের নিচে তাদের বাবা বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে গিয়ে তারা তাদের বাবার জায়গায় একটা বানরকে বসে থাকতে দেখল। বানরকে কথা বলতে দেখে তারা সবটা বুঝে গেল। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। আয়শা আপা, তুমি ঠিকই বলেছিলে। আমাদের আব্বাজান আমাদের এত দূরে জঙ্গলে শুধু ফেলে যেতে এসেছিলেন এবং তিনি আমাদের ফেলে চলে গেছেন। এখন আমরা এই জঙ্গলে কি করব? কোথায় যাব? সাফিয়া, আমার তো আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন কেঁদো না। কেঁদে তো আর আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। এখন আমাদের নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে। চলো, এখান থেকে আজ রাত কাটানোর কোনো জায়গা খুঁজি। কোনো রাজপুত্র তো আর আসবে না আমাদের মহলে নিয়ে যেতে। এখন চলো, নিজেরাই কিছু খুঁজি। দুই বোন হাঁটতে হাঁটতে এক কুড়ে ঘরের কাছে পৌঁছালো, যা দেখে তারা অবাক হয়ে গেল। আরে, এখানে চুলাও আছে। মনে হয় এখানে কেউ থাকে। ভেতরে গিয়ে দেখে নি, কি বলিস? আরে, এভাবে ভেতরে যাওয়া ঠিক হবে না। এমন না হয় যে অন্য কোনো বিপদে পড়ে যাই। আমার তো খুব ভয় লাগছে। কিন্তু সত্যি কি আমরা এই ঘন জঙ্গলে সারা রাত বাইরে কাটাবো সাফিয়া? আমার তো খুব ভয় লাগছে। চলো না, ভেতরে গিয়ে দেখি। হয়তো থাকার জন্য কোনো ছোট ছাদ পেয়ে যাব। কে জানে, হয়তো আমাদের জন্য কোনো পথও বেরিয়ে আসবে। যদি থাকার জন্য কিছু না পাই, তবে এই জঙ্গলের ভয়ঙ্কর জানোয়াররা আমাদের ছিঁড়ে খেয়েও ফেলতে পারে। আপা, তুমি ঠিকই বলছো। ভয় তো খুব লাগছে, কিন্তু একটু ঝুঁকি তো নিতেই হবে। নইলে আমরা সারা রাত এই অন্ধকার জঙ্গলেই ঘুরপাক খাবো। চলো আপা, সাহস করে গিয়ে দেখেই নি।
হয়তো ভেতরে আমরা কোনো আশ্রয় পেয়ে যাব। এই বলে দুই বোন সাহস করে ভেতরে গেল। সেখানে পৌঁছে তারা দেখল যে কুঁড়েঘরের ভেতরে কেউ নেই। এটা দেখে তারা খুশি হলো এবং রাতটা কুঁড়েঘরেই কাটালো এবং সকালের অপেক্ষা করতে লাগলো। এভাবেই সময় কাটতে লাগলো। দুই বোন জঙ্গল থেকে ফল খেত এবং সেই ফল নিয়ে বাজারে যেত, আর যা আয় হতো তা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে আনত এবং রাত হলেই কুঁড়েঘরে ফিরে আসতো। তাদের জীবন এভাবেই চলতে থাকলো, আর দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। এখন দুই মেয়েই বড় হয়ে গেছে এবং দেখতে এত সুন্দরী হয়েছে যে যেই তাদের দেখত শুধু তাকিয়েই থাকত। আপা, আজ আমি জঙ্গলের একটু দূরে যাচ্ছি, কিছু তাজা ফল আনবো যাতে বাজারে ভালো দাম পাওয়া যায়। আমি আসা পর্যন্ত তুমি রান্না করে রেখো, ঠিক আছে আপা? কিন্তু আয়শা আপা, আমাকেও আজ বাজারে যেতে হতো, আর ফেরার পথে বাড়ির রেশনও আনতে হতো। আমি কালই কিছু ফল পেড়ে রেখেছিলাম, ওগুলো নষ্ট হয়ে যাবে। আজ বাজারে যাওয়া জরুরি। আপা, আমি মাঝে মাঝে একটা কথা ভাবি, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। যখন আমি বাড়ি আসি আর তুমি ঘরে থাকো না, তখন আমি খুব ভয় পেয়ে যাই। আমি বাড়ির চারপাশে তোমাকে খুঁজতে শুরু করি। আমি তোমাকে হারাতে খুব ভয় পাই। আরে এমন কেন ভাবিস? আমারও তো তুই ছাড়া আর কেউ নেই। আমি তোকে ছেড়ে কোথায় যাব বলতো? আর যদি কখনো কোথাও দূরে যেতেও হয় তবে তোকে বলেই যাব, কথা দিলাম। আর যদি কখনো বলতে না পারি আর কোথাও চলে যাই, যদিও এমন কখনো হবে না, কিন্তু যদি কখনো এমন হয়ে যায় তবে আমি তোর জন্য কোনো চিহ্ন রেখে যাব। কিন্তু চিহ্ন কি রাখবো? এমন কিছু চিহ্ন যা আমাকে তোর কাছে পৌঁছে দিতে পারে। এমন কিছু ভাবতো একটু। যাক, এটা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? এখন আমার খুব দেরি হচ্ছে, আমি বাজারে যাই, তুই কালের জন্য ফল পেড়ে নিয়ে আসিস, ঠিক আছে? এই বলে আয়েশা বাজারের দিকে চলে গেল, আর সাফিয়া ঘরের কাজ করতে লাগলো। আয়েশা এত সুন্দরী ছিল যে যখন সে বাজারে যেত তখন রাস্তায় একটা চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রাখত, যাতে তার উপর কারো নজর না পড়ে। ঘটনাক্রমে সেই রাজ্যের বাদশাও জঙ্গলে শিকারের জন্য বেরিয়েছিলেন। বাদশাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকারের খোঁজে জঙ্গলে ঘুরছিলেন। হঠাৎ বাদশার নজর এক খরগোশের উপর পড়ল। উজির সাহেব, সকাল থেকে শিকারের জন্য বেরিয়েছি, খিদে তো জান বেরিয়ে যাচ্ছে। এই শিকার হাত ছাড়া হওয়া চাই না, আমি আপনাকে বলে রাখছি। জি জি হুজুর, নিশ্চিন্ত থাকুন, আমি আজ এই খরগোশ শিকার করেই ছাড়ব, আপনি শুধু দেখতে থাকুন। এই বলে উজির তীর চালাতে শুরু করলেন, আর অনেকবার চেষ্টার পর অবশেষে একটা তীর গিয়ে খরগোশের গায়ে লাগলো। বাহ উজির সাহেব, বাহ, আপনি তো কামাল করে দিলেন। শেষমেশ আপনি এই খরগোশ শিকার করেই ফেললেন। এখন জলদি যান, এটা তুলে আনুন এবং রান্নার ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব। আমি এখানে এই গাছের নিচে আপনার অপেক্ষা করছি। জি জি হুজুর, যা আপনার আদেশ, আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করছি। উজির ডানে বায়ে না তাকিয়ে খরগোশটা তুললেন এবং তারপর জঙ্গলে আগুনের খোঁজে ঘুরতে লাগলেন। আরে হুজুরও না, এখানে জঙ্গলে আগুন কোথা থেকে পাবো? কোথা থেকে রাখবো আমি এই খরগোশ? এ তো অসম্ভব। তখনই উজির দেখলেন যে এক কুঁড়ে ঘরের পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আরে এত সুন্দরী মেয়ে আর জঙ্গলে মনে হচ্ছে রান্না করছে। চলো খরগোশটাও এখানেই রেঁধে নি। কিন্তু এই মেয়ে জঙ্গলে এখানে একা কি করছে? ও কি এখানেই থাকে? চলো গিয়ে ওকেই জিজ্ঞেস করি। সাফিয়া দ্রুত ঘুরে বলল, আপনি কে, এখানে কি করছেন? আর আমাকে চুপচাপ দেখছিলেন নাকি? এগোবেন না, নইলে আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব। আর এটা সাবধান বাণী নয়, মনে রাখবেন। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আসলে ব্যাপারটা হলো, আমি একটা খরগোশ শিকার করেছি, তো ওটা রান্না করার জন্য আমার আগুন দরকার ছিল, তাই এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি রেঁধে নিন এবং রেঁধে জলদি এখান থেকে চলে যান। সাফিয়া এত সুন্দরী ছিল যে যখন উজির খরগোশটা চুলায় চড়ালেন তখন তার মনোযোগ সাফিয়ার সৌন্দর্যে হারিয়ে গেল। এতটাই হারিয়ে গেল যে খরগোশ পুড়ে কয়লা হয়ে গেল, আর উজির টেরও পেলেন না। সাফিয়া রেগে বলল, হ্যাঁ, এটা তো সব পুড়ে গেছে, আপনার মনোযোগ কোথায়? এখন এই পোড়া খরগোশ তুলুন আর এখান থেকে যান। হায়, এ কি হলো? বাদশা নামদার তো আজ আমাকে মেরেই ফেলবেন। দেখুন, যান এখান থেকে। আপনি ইচ্ছে করেই নিজের খরগোশ পুড়িয়েছেন যাতে আমি আপনাকে কিছু খেতে দিই আর এখানে থাকতে বলি, কিন্তু এমন হবে না। আপনি এখান থেকে যান, নইলে আমি আমার কুড়াল নিয়ে আসব। এসব দেখে উজির বাদশার ভয়ে কাঁপতে লাগলেন। এদিকে বাদশা নামদারও খরগোশের অপেক্ষায় ছিলেন। বাদশার খুব খিদে পেয়েছিল। উজির সাহেব, আপনি একটা খরগোশ রাঁধতে গিয়েছিলেন না? 10টা রেঁধে আনছেন, এত দেরি করলেন কেন? খুব খিদে পেয়েছে আমার, এখন দিন, কোথায় খরগোশ? উজির হাঁটু গেড়ে বললেন, হুজুর, আমাকে মাফ করে দিন হুজুর, আমার দোষ ছিল না, জেনে বা অজান্তে আমার দ্বারা এমন হয়ে গেছে। সে এত সুন্দরী ছিল যে আমি তাকে দেখে দুনিয়াই ভুলে গিয়েছিলাম। কে এত সুন্দরী ছিল?
কার কথা বলছো? আমাকে খুলে বলো। আর খরগোশ কোথায়? হুজুর, সে এখানে এক কুড়ে কোলে থাকে। হুজুর, আপনি তাকে দেখলে খরগোশ কি সব কিছুই ভুলে যাবেন। চলুন হুজুর, আসুন আমি আপনাকে সেই কুড়ে ঘরেই নিয়ে যাই। দেখলেই বুঝতে পারবেন কেন আমি দুনিয়া ভুলে বসেছিলাম। আচ্ছা, এই ব্যাপার। আমাদের রানীরা এই পুরো জাহানের সবচেয়ে সুন্দরী, আর তুমি বলছো তুমি এক সুন্দরী দাসীকে দেখেছো, যাকে দেখে তুমি সব ভুলে বসেছো। চলো আমিও গিয়ে দেখি কেমন সৌন্দর্য দেখেছো তুমি। এখন বাদশাহ আর উজির দুজনেই সেই কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগলেন। আয়েশা সেখানেই বসে রান্না করছিল। বাদশার নজর যখন আয়েশার উপর পড়ল, তখন বাদশাহ তার হুঁশ হারিয়ে ফেললেন। তিনি আজ পর্যন্ত এমন সৌন্দর্য দেখেননি। তখন উজির বাদশাকে জিজ্ঞেস করলেন, কি হুজুর, বলেছিলাম না আপনাকে, এমন সৌন্দর্য আপনি আজ পর্যন্ত দেখেননি। তো কি তৃতীয় রানীর ব্যবস্থা করা হবে, কি বলেন? না না উজির সাহেব, নিজের রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা আমাদের সুন্দরী রানীকে পালকিতে করে নিয়ে যাব। এখন চলো এখান থেকে, কাল আমরা আমাদের রানীকে নিতে পালকি নিয়ে আসব। এইভাবে বাদশাহ আর উজির দুজনেই সেখান থেকে চলে গেলেন। আয়েশা টেরও পেল না যে কেউ তাকে লুকিয়ে দেখছিল। পরের দিন সকালে দুই বোন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আয়েশা সাফিয়াকে বলল, শোন তো, কাল এক লোক এসেছিল একটা খরগোশ নিয়ে। পাগল এমন ছিল যে তার মনোযোগ এতই সরে গিয়েছিল যে পুরো খরগোশটাই পুড়ে গেল। বেচারা ওই পোড়া খরগোশই হয়তো খেয়েছে। আপা, তুমিও না। আচ্ছা শোন আপা, আমি আজ জঙ্গলে যাচ্ছি ফল পাড়তে। সন্ধে পর্যন্ত চলে আসব। কুড়ে ঘরের দরজা ভালো করে বন্ধ রেখো, ঠিক আছে? কেউ এলেও দরজা খুলো না। এই বলে সাফিয়া সেখান থেকে চলে গেল। সাফিয়া চলে যাওয়ার পর এখন আয়েশা বাড়িতে একা ছিল। তখনই আয়েশা ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেল। দেখার জন্য আয়েশা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। তখন আয়েশা যা দেখল তা দেখে অবাক হয়ে গেল। আয়েশার বরাত তার দরজা পর্যন্ত চলে এসেছে। এটা দেখে আয়েশা সব বুঝে গেল। তখনই উজির তার কাছে এলো এবং বলল, আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের উজির। আমাদের রাজ্যের বাদশাহ আপনাকে বিয়ে করতে চান। আপনি কি এই বিয়ে কবুল করছেন? আয়েশা যখন এটা শুনল তখন তার বিশ্বাসই হলো না যে মেয়েকে তার বাবা আবর্জনা ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল সেই মেয়েটির বিয়ে বাদশার সাথে হতে যাচ্ছে। এটা ভেবে আয়েশার চোখ ভরে এলো এবং সে সময় নষ্ট না করে সাথে সাথে হ্যাঁ করে দিল। আমার এই বিয়ে কবুল। আমি এক্ষুনি ভেতর থেকে আমার পোটলা নিয়ে আসছি। আয়েশা কুড়ে ঘরের ভেতরে গেল এবং তারপর মুঠো ভরে সরিষার বীজ নিয়ে এলো এবং যে পথে যেতে লাগলো বীজ ফেলতে ফেলতে গেল। এখন আয়েশা এই কুড়ে ঘর থেকে চলে গেছে। কিছুক্ষণ পর সাফিয়াও সেখানে চলে এলো, কিন্তু যখন সাফিয়া কুড়ে ঘরে ঢুকল তখন সেখানে কেউ ছিল না। সাফিয়া সব জায়গায় তার বোনকে খুঁজতে লাগলো, কিন্তু আজ তার বোন সেখান থেকে চলে গেছে। আপা কোথায় চলে গেল? আমার ভয় ছিল, আর সেটাই হলো। আপা এখন কোথায়? আমাকে ছেড়ে কোথায় চলে গেল? আপা, কোথায় তুমি আপা? এভাবে আয়েশা চলে যাওয়ার 2 দিন কেটে গেল। সে মহলের জাঁকজমকে নিজের বোনকে ভুলেই গেল। ওদিকে 2 দিন ধরে সাফিয়া তার বোনের অপেক্ষা করতে থাকলো। রাতে খুব জোরে বৃষ্টি হলো, কিন্তু যখন সকাল হলো তখন দৃশ্যই বদলে গেল। যখন সাফিয়া সকালে উঠল তখন সে দেখল যে সরিষা গাছের এক লম্বা শাড়ি তৈরি হয়েছে। তা দেখে সে বুঝে গেল আমার বোন আমাকে এখানে ফেলে যায়নি, বরং আমার জন্য চিহ্ন রেখে গেছে, যাতে আমি ওই ফুলগুলোর সাহায্যে তোমার কাছে পৌঁছতে পারি। হে উপরবালা, আমাকে আমার বোনের সাথে মিলিয়ে দাও। এই বলে সাফিয়া সেই ফুলে তৈরি পথে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে এলো। তখন সে দেখল যে এই পথই এক বাদশার মহলের দিকে যাচ্ছে। যেই সাফিয়া মহলের ফটকে পৌঁছাল, প্রহরীরা তাকে আটকালো। কিন্তু ততক্ষণে আয়েশা উপরের বারান্দা থেকে তার বোনকে দেখে ফেলেছে। সে দৌড়ে নিচে নেমে এলো এবং সাফিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সাফিয়া, আমি জানতাম তুই ঠিক আমার দেওয়া চিহ্ন ধরে চলে আসবি। বোন আমার, তোকে ছাড়া আমি এই রাজপ্রাসাদেও একা ছিলাম। বাদশা সব ঘটনা শুনে সাফিয়াকেও রাজকীয় সম্মান দিলেন। সাফিয়ার বুদ্ধিমত্তা আর সাহসের কথা শুনে উজির মুগ্ধ হয়ে গেলেন এবং বাদশার অনুমতি নিয়ে সাফিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন। ধুমধাম করে উজির ও সাফিয়ার বিয়ে হলো। 2 বোন যারা একসময় জঙ্গলে না খেয়ে দিন কাটাত, আজ তারা রাজ্যের রানী ও উজির পত্নী। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। ওদিকে গ্রামে সেই সৎ মা আর বাবা আকরম খানের ওপর আল্লাহর গজব নেমে এলো।
দুই মেয়েকে জঙ্গলে ফেলে আসার পর থেকেই আকরাম খানের ব্যবসায় ধস নামতে শুরু করে। ঘরে অশান্তি আর অভাব অনটন দেখা দেয়। সৎমায়ের মেজাজ আর দুর্ব্যবহারের কারণে গ্রামের মানুষও তাদের এক ঘরে করে দেয়। শেষমেশ তাদের ঘরবাড়ি সব বিক্রি করে পথে বসার উপক্রম হলো। পেটের দায়ে তারা দুজনে ভিক্ষা করার জন্য শহরে এলো। ঘুরতে ঘুরতে তারা শুনল এই রাজ্যের রানী খুব দয়ালু, তিনি নাকি গরিব দুঃখীদের নিজ হাতে দান করেন। এই শুনে জীর্ণশীর্ণ পোশাকে আকরাম খান আর তার স্ত্রী রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। রানী আয়েশা আর তার বোন সাফিয়া তখন দান খয়রাত করছিল। হঠাৎ আয়েশার নজর পড়ল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দুই বৃদ্ধ বৃদ্ধার ওপর। তাদের চেহারা খুব চেনা চেনা লাগলো। আয়েশা সাফিয়াকে ইশারা করে বলল, সাফিয়া, দেখ তো ওদের চিনতে পারিস কিনা? সাফিয়া কাছে গিয়ে চমকে উঠল। এ তো তাদের সেই বাবা আর সৎমা। সাফিয়া আয়েশাকে বলল, আপা, এরা তো আমাদের সেই বাবা আর সৎমা যারা আমাদের আবর্জনা মনে করে জঙ্গলে ফেলে এসেছিল। আয়েশা তখন প্রহরীদের দিয়ে ভেতরে ডাকল। আকরাম খান আর সৎমা ভয়ে কাঁপছিল, তারা রানীকে চিনতে পারেনি। আয়েশা সিংহাসন থেকে নেমে বলল, হে পথিক, তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছো? ভালো করে তাকিয়ে দেখো, আমরা সেই দুই মেয়ে যাদের তোমরা জঙ্গলের হিংস্র পশুর মুখে ফেলে এসেছিলে। আকরাম খান মাথা তুলে ভালো করে তাকালো এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সৎমা ভয়ে মাটিতে বসে পড়ল। আকরাম খান কেঁদে বলল, মা রে, লোভে পড়ে আর তোর সৎমায়ের বুদ্ধিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের কলিজার টুকরাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আজ আমার এই ভিখারির হাল তারই শাস্তি। আমাকে মাফ করে দে মা। সৎমাও তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। আয়েশা আর সাফিয়া একে অপরের দিকে তাকালো। তারা ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু তাদের মন ছিল বিশাল। আয়েশা বলল, বাবা, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হতে পারবো না। আল্লাহ তোমাদের শাস্তি দিয়েছেন, আবার তিনিই তোমাদের আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। আমরা তোমাদের মাফ করে দিলাম, কারণ তোমরা আমাদের ফেলে না দিলে আজ আমরা এই রাজপ্রাসাদের সম্মান পেতাম না, হয়তো সেই কুড়ে ঘরে জীবন কেটে যেত। এরপর আয়েশা ও সাফিয়া তাদের বাবা ও সৎমাকে প্রাসাদের কাছে একটি ভালো থাকার ব্যবস্থা করে দিল। আকরাম খান আর তার স্ত্রী বাকি জীবন নিজেদের ভুলের জন্য অনুশোচনা করে এবং মেয়েদের জন্য দোয়া করে কাটিয়ে দিল। গ্রামের মানুষ জানল, যাকে তারা একদিন বোঝা মনে করেছিল, তারাই আজ রাজ্যের ভাগ্যবতী। সত্যি, আল্লাহ যাকে সম্মান দিতে চান, জঙ্গলের কাঁটা গাছ থেকেও তাকে রাজসিংহাসনে বসাতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমাদের গল্প শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। আর ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান।